হোয়াট আ ম্যাচ, হোয়াট আ গেম অফ ক্রিকেট। আইপিএলের গ্রুপ পর্বের এই শেষ ম্যাচের জন্যই ভগবান বোধহয় সমস্ত ড্রামা, সমস্ত রকম রোমাঞ্চ প্রস্তুত করে রেখে দিয়েছিল, যাতে করে এই ম্যাচের স্মৃতিটা দীর্ঘদিন যাবৎ সবার মনে থাকে। তো 450-এর উপর রান উঠে যাওয়া এই পার্টিকুলার ম্যাচটায় ইকুয়েশনটা কিন্তু ভেরি ইজি ছিল। আরসিবি যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে মানে তারা কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাব কিংসের এগেনস্টে খেলবে, আর যদি আরসিবি হেরে যায় তাহলে তাদের এলিমিনেটরে খেলতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে। সেক্ষেত্রে পাঞ্জাব কিংসের সাথে প্রথম মানে কোয়ালিফায়ারে খেলবে গুজরাট টাইটান্স। তো আরসিবির জন্য এক প্রকার মরণ বাছন এই ম্যাচে টস জিতেছিল আরসিবির স্ট্যান্ড ইন ক্যাপ্টেন জিতেশ শর্মা। মানে আরসিবির রেগুলার ক্যাপ্টেন যিনি রজত পাতিদার, তিনি শারীরিক অসুস্থতার জন্য প্রথম একাদশে দিন ছিলেন না, তবে তিনি পরবর্তীতে ইম্প্যাক্ট সাব হিসেবে একাদশে আবার ফেরত এসেছিলেন। তো এই জায়গায় আরসিবির পক্ষ থেকে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ আর ম্যাথিউ ব্রিজকে, এইডেন মার্ক্রাম এদিন মানে অ্যাভেলেবেল ছিলেন না, তিনি সাউথ আফ্রিকা অলরেডি ফিরে গেছেন ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নেওয়ার জন্য। তো ওই তারই পরিবর্তন হিসাবে তারই স্বদেশী ম্যাথিউ ব্রিজকে এদিন আইপিএল ডেবিউ হলো। তো ওপেনিং জুটি কিন্তু মানে খুব একটা বড় হয়নি, মাত্র 25 রানের মধ্যেই নুয়ান থুসারা একটা চমৎকার ফুলার লেংথের অলমোস্ট ইয়র্কার টাইপের একটা ডেলিভারিতে ওই ম্যাথিউ ব্রিজকে স্টাম্পটা ভেঙে দেন। তো তার আগে তিনি কিন্তু বেশ মানে পজিটিভ স্টার্ট করে দিয়ে গেছিলেন, একটা 4 আর একটা ছক্কা মেরে 14 রান বোধহয় সম্ভবত তিনি করে গেছিলেন। তো 25 রানের মাথায় এলএসজি তাদের প্রথম উইকেটটা হারায়। এরপর নাম্বার 3-তে ব্যাটিং করতে আসেন এলএসজি ক্যাপ্টেন ঋষভ পান্থ। সম্ভবত তিনি বোধহয় এই প্রথমবার এই সিজনে নাম্বার 3-তে ব্যাটিং করতে নামলেন। কিন্তু নাম্বার 3-তে ব্যাটিং করতে নেমে তিনি যে ইনিংসটা ডেলিভার করলেন, মানে গোটা মরশুমে তার ব্যাট কার্যত ঘুমিয়েই ছিল, কিন্তু এই লাস্ট ম্যাচে এসে তিনি পার্টিকুলার যে ইনিংসটা ডেলিভার করলেন, যে মানে সেঞ্চুরিটা তিনি করলেন, তাতে করে এক প্রকার অবিশ্বাস্য কামব্যাক বলা চলে। তো এই জায়গায় ঋষভ পান্থ আর ওই মিচেল মার্শের মধ্যে একটা 152 রানের আনবিলিভেবল পার্টনারশিপ গড়ে ওঠে সেকেন্ড উইকেটে, আর যার হাত ধরেই কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এরকম একটা ম্যাসিভ টোটালে পৌঁছে যায়। তো এই দুই ব্যাটারের হাত ধরেই কিন্তু পাওয়ার প্লে 6 ওভারের মধ্যে ওই লখনৌ 54 বা 55 রান মতো তুলে ফেলে। প্রথম 10 ওভারেও তারা 100 রান তুলে ফেলে মাত্র এক উইকেট খুইয়েই। তো এই জায়গায় মিচেল মার্শ তখন তিনি সাপোর্টিভ রোল প্লে করছিলেন, আর উইকেটের এক পাশ থেকে রান তোলার বা অ্যাটাক করার কাজটা করছিলেন ক্যাপ্টেন ঋষভ পান্থই। তো এই জায়গায় ঋষভ পান্থ খুবই দ্রুততম সময় নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নেন। তো তারপরে তো তিনি একেবারে উড়াধুরা মেজাজে চালিয়ে ব্যাটিং করতে থাকছিলেন, তার ওই সিগনেচার শটগুলো খেলতে থাকছিলেন। আর অপরদিকে মিচেল মার্শও তিনিও কিন্তু যখন সুযোগ পাচ্ছিলেন একটা দুইটা বড় বড় শট নেগোসিয়েট করছিলেন। তো মিচেল মার্শ এদিন একটু আর কি দেরি করে নিজের হাফ সেঞ্চুরিটা পেল, কিন্তু ওই জায়গায় তিনি যে ইনিংসটা ডেলিভার করে গেছেন 37 বলে 67 রানে, মানে ওই সিচুয়েশন বা ওই পয়েন্ট অফ ভিউ থেকে যথেষ্ট ক্রুশাল ছিল বলতে হবে। তো এরপর মিচেল মার্শ যখন 16 নম্বর ওভারে আউট হয়ে গেছিলেন একটা বড় শট খেলতে গিয়ে, এরপর ক্রিজে আসেন নিকোলাস পুরান। তো নিকোলাস পুরান আর ঋষভ পান্তের মধ্যেও একটা 49 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ভাবতে পারেন যে নিকোলাস পুরান নাকি অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন, তিনি ওই জায়গায় 10 বলে 13 রান করেছেন, আর তখন মানে চালিয়ে ব্যাটিং করার কাজটা মূলত ক্যাপ্টেন ঋষভ পান্তই করছিলেন। তো ওই জায়গায় ঋষভ পান্ত একটা আর কি চমৎকার বাউন্ডারি মেরে এক্সট্রা কাভারের উপর দিয়ে নিজের সেঞ্চুরিটা তুলে নেন। এটা ছিল তার আইপিএল ক্যারিয়ারের সেকেন্ড সেঞ্চুরি, আর তিনি যেভাবে ডিগবাজি খেয়ে সেলিব্রেট করলেন একটা ইউনিক স্টাইলই বলা চলে তার এই সেলিব্রেশনের। তো এরপর ইনিংসের একদম মানে লাস্টের আগের ডেলিভারিতে রোমারিও শেপার্ডকে একটা বড় শট খেলতে গিয়ে ওই নিকোলাস পুরান যখন আউট হয়ে গেলেন, তো তারপর ওই জায়গায় লাস্ট বলে একটা সিঙ্গেল নিলেন আব্দুল সামাদ। তো সব মিলিয়ে লখনৌ সুপার জায়ান্টস তাদের ঘরের মাঠে মানে এই আইপিএলের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটা আর কি ফিনিশ করলো 3 উইকেটে 227 এই অবস্থায়। তো এই 228 রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে আরসিবির ইনিংসের শুরুটা যেভাবে করা লাগে ঠিক সেভাবেই করেছিলেন বিরাট কোহলি আর ফিল সল্ট, তাদের দুই ওপেনার একেবারে উড়াধুরা মেজাজে চালিয়ে ব্যাটিং করে তারা ওই জায়গায় প্রথম 5 ওভারেই 60 রান তুলে ফেলে। কিন্তু ছন্দপতনটা ঘটলো ইনিংসের ষষ্ঠ ওভারে গিয়ে, যেখানে ফিল সল্ট একটা বড় শট খেলতে গিয়ে তিনি ওই একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ঠকে গিয়ে আর কি ওই মিড অফে ক্যাচ দিয়ে বসেন। তো তার আগে তিনি 30 অড রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে গেছিলেন, একটা ফ্লাইং স্টার্ট দিয়ে গেছিলেন বলা চলে। এরপর তিনি ব্যাটিং করতে নামেন ওই রজত পাতিদার। তো বিরাট কোহলি আর রজত পাতিদারের মধ্যে এই জায়গায় সেকেন্ড উইকেট একটা পার্টনারশিপ গড়ে ওঠে 29 রানের। বিরাট কোহলি কিন্তু তার চেনা ছন্দেই ব্যাটিং করে যাচ্ছিলেন, রজত পাতিদারও একটা 4 আর একটা ছক্কা মেরে তিনি মোটামুটি ভালো একটা স্টার্ট পেয়ে গেলেও কিন্তু নিজের ইনিংসটাকে তিনি বড় করতে পারেননি। অষ্টম ওভারে উইলিয়াম ওরোরকে একটা আর কি কাট করতে গিয়ে তিনি ওই জায়গায় আর কি ক্যাচ দিয়ে বসেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। তো এই জায়গায় 90 রানের 2 উইকেট খুঁয়ে যায় ওই আরসিবির। আর আরসিবি তারপরে আরেকটা বড় ধাক্কা খায় এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে। আরেক ডেঞ্জারাস ব্যাটার তাদের ওই লিয়াম লিভিংস্টোন যখন নিজের উইকেটটা খুঁয়ে বসেন উইলিয়াম ওরোরকে একটা চমৎকার আর কি ইয়র্কার ডেলিভারিতে ওই জায়গায় আর কি তাকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান, আর হুইপ করতে গিয়ে বলের লাইনটা মিস করে তিনি ওই জায়গায় এলবিডব্লিউ হয়ে গেছিলেন সরাসরি। তো ওই জায়গায় 90 রানের মধ্যে 3 উইকেট খুঁয়ে যায় আরসিবি ওই 8 ওভারের ভেতরেই। তখন রান রেট মোটামুটি ঠিকঠাক থাকলেও ওই উইকেট এত বেশি চলে যাওয়াতে কিন্তু আরসিবি তখন ম্যাচ থেকে কিছুটা ব্যাকফুটেই চলে গেছিল বলতে হবে। এরপর 5 নম্বরে ব্যাটিং করতে আসা ওই মায়াঙ্ক আগারওয়াল আর বিরাট কোহলির মধ্যে একটা আবার 33 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এরপর ওই 10ম ওভারের
ওই সম্ভবত ফার্স্ট বা সেকেন্ড ডেলিভারিতেই বিরাট কোহলি একটা বাউন্ডারি মেরে ওই জায়গায় নিজের 50টা কমপ্লিট করলেন মাত্র 27 বলেই। আর এরপর আমার মনে আছে ওই 10ম ওভারের ওই থার্ড, ফোর্থ আর ফিফথ এই 3টা ডেলিভারিতে মায়াঙ্ক আগারওয়াল এসেই পরপর 3টা বাউন্ডারি মেরে তিনি প্রেশারটা অনেকটাই রিলিজ করে দেন। তো যার ফলে 10 ওভার শেষে আরসিবি স্কোরটা থাকে 3 উইকেটে 115। তো এরপর মানে আবারও আরসিবির ইনিংসে একটা বিপত্তি ঘটে ইনিংসের 12 নম্বর ওভারে, যেখানে বিরাট কোহলিকে উইকেটটা তুলে নেন ওই আভেশ খান। বিরাট কোহলি ওই লং অফের উপর দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে মিস টাইমড হয়ে ওই জায়গায় তিনি ক্যাচ দিয়ে বসেন ওই আয়ুষ বাদনির হাতে। তো তার আগে তিনি 30 বলে 54 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস কিন্তু ডেলিভার করে গেছিলেন, কিন্তু তখনও আরসিবির ম্যাচ জয়টা মানে একেবারেই নিশ্চিত হয়নি বলা চলে। 52 বলে তখন আরসিবির প্রয়োজন 105 রান, আস্কিং রেট তখন 12-র উপর উঠে গেছে। এই জায়গায় ব্যাটিং করতে আসেন ওই আরসিবি স্ট্যান্ড ইন ক্যাপ্টেন জিতেশ শর্মা। তো জিতেশ শর্মা আর এরপর মায়াঙ্ক আগারওয়ালের মধ্যে একটা যে পার্টনারশিপ গড়ে উঠলো, অবিশ্বাস্য একটা জুটি বলা চলে, মাত্র 45 বলে 107 রানের এই পার্টনারশিপটার উপর ভর করেই বলতে গেলে আরসিবি এই মানে ম্যাচটায় যেখানে মনে হচ্ছিল তারা হয়তো জিততে পারবে না, তাদেরকে ওই এলিমিনেটরেই খেলতে হতে হবে, কিন্তু অবিশ্বাস্যভাবে তারা এই ম্যাচটা বের করে ফেলে মূলত ওই জিতেশ শর্মার বিধ্বংসী আগুন ঝরা উড়াধুরা ব্যাটিংয়ের সৌজন্যে। তো এই জায়গায় আমি বলবো ওই ইনিংসের 14 নম্বর ওভারে জিতেশ শর্মাকে একটা রান আউটের খুব সহজ সুযোগ পেয়ে গেছিল কিন্তু লখনৌ সুপার জায়ান্টস। তখন তিনি মানে 9 বলে 21 রানে ব্যাটিং করছিলেন, আরসিবির তখন জয়ের জন্য 38 বলে 75 রান প্রয়োজন, আস্কিং রেট তখনও আর কি 12-র কাছাকাছি। তো ওই জায়গায় আমি মনে করি ওই পার্টিকুলার মানে রান আউটের সুযোগটা যদি এলএসজি কাজে লাগাতে পারতো ডেফিনেটলি কিন্তু তারাই ম্যাচটা আলটিমেটলি বের করে ফেলতে পারতো, কিন্তু ওই জায়গায় আর কি সেটা একেবারেই কার্যকর তারা করতে পারেনি। তো এরপর জিতেশ শর্মা তার চেনা মেজাজে একবারে চালিয়ে ব্যাটিং করতে থাকছিলেন। তো তারপরেও একটা আর কি চান্স এসেছিল বলা চলে, তখন 19 বলে 29 রান মতো বাকি আরসিবির, ওই জায়গায় দিগ্বেশ রাঠি একটা মান কাটিং এর জন্য আপিল করেছিলেন, মানে তখনও ব্যাটারটা ছিলেন ওই জিতেশ শর্মাই, কিন্তু মানে ওই জায়গায় আম্পায়াররা রিচেক করে দেখলেন যে ওটা আর কি মানে মানে যে নিয়মটা আর কি মানা লাগে ডেলিভারি স্ট্রাইড ওই জায়গায় কমপ্লিট হয়ে গেছিল ওই দিগ্বেশ রাঠির। তো যার ফলে মানে আউট হয়েও ওটা কিন্তু মানে আউট হলেন না জিতেশ শর্মা, খুবই লাকিলি বেঁচে গেছিলেন। আর ঋষভ পান্তকেও দেখছিলাম তিনিও আর কি আউটটা নেওয়ার জন্য খুব একটা আগ্রহী ছিলেন না, যদিও ওটা বাই চান্স আউটও হয়ে যেত ঋষভ পান্ত হয়তো মানে কল করে ফিরিয়ে আনতেন জিতেশ শর্মাকে। তো যাই হোক এরপর মানে বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল হয়নি আরসিবির। তো লাস্ট 4 ওভারও তাদের জয়ের জন্য মাত্র 39 রান প্রয়োজন ছিল। তো এই জায়গায় জিতেশ শর্মা, মায়াঙ্ক আগারওয়াল এরা যেভাবে তখন ব্যাটিং করছিলেন তখন আরসিবির জয় পাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা ছিল। আর লখনৌকে ওই জায়গা থেকে ম্যাচটা জিততে গেলে তাদের একটা ডেফিনেটলি উইকেট লাগতোই, তো সেটা তারা পরবর্তীতে করতে পারেনি। তো যার ফলে ইনিংসের 8 বল বাকি থাকতে মানে জিতেশ শর্মার একারই আর কি দৌলতে বলতে পারেন আরসিবি এই ম্যাচটা লখনৌকে হারিয়ে দিল 6 উইকেটের ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে এই লখনৌ আর বেঙ্গালুরু ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? তো আপনারা বলতে পারেন এই এত বড় রান চেস করতে নেমে বিরাট কোহলি আর ফিল সল্টের মধ্যে শুরুতেই যে 61 রানের পার্টনারশিপ গড়ে উঠলো, এটাই তো শুরুতে তাদের ইনিংসে ওই পজিটিভ টোনটা সেট করে দিল, এটাও ডেফিনেটলি ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা আপনি বিরাট কোহলির ওই 30 বলে 54 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটাকেও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা বলতে পারেন জিতেশ শর্মা আর ওই মায়াঙ্ক আগারওয়ালের মধ্যে যে অবিশ্বাস্য 107 রানের অপরাজিত জুটিটা গড়ে উঠলো, যেটার উপর ভর করে আরসিবি এই ম্যাচে মানে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল, এই পার্টনারশিপটা ওই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। কিংবা জিতেশ শর্মার ওই 33 বলে অবিশ্বাস্য অপরাজিত 85 রানের যে ফ্যান্টাস্টিক ইনিংসটা তিনি ডেলিভার করলেন প্রায় 260 স্ট্রাইক রেটে, এই ইনিংসটার জন্যই তো আরসিবি ম্যাচটা জিততে পারলো। এই ইনিংসটা ওই ম্যাচে টার্নিং পয়েন্ট অবশ্যই হতে পারে। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? সেটা হচ্ছে আমি যেটা একটু আগেই বললাম ওই আরসিবির ইনিংসের 14 নম্বর ওভারে জিতেশ শর্মাকে রান আউটের একটা খুব সহজ সুযোগ পেয়ে গেছিল লখনৌ সুপার জায়ান্টস। তো ওই জায়গায় উইলিয়াম ওরোক যদি বলটাকে ঠিকভাবে গ্র্যাব করতে পারতেন বা দিগ্বেশ রাঠি যদি ঠিকভাবে থ্রোটা করতে পারতো, তাহলে ওই জায়গায় আমি স্টিল এখনও বিশ্বাস করি ওই জিতেশ শর্মাই আর কি রান আউটটা হয়ে যেতেন। তো জিতেশ শর্মা যদি ওই জায়গায় রান আউটটা হয়ে যেতেন তাহলে তার এই 85 রানের ইনিংসটাও খেলা হতো না, 107 রানের জুটিও গড়ে তোলা হতো না। ইউ নেভার নো, আরসিবি হয়তো ম্যাচটা দিন শেষে হেরে গেলেও যেতে পারতো। তো আমার কাছে ওই আরসিবির ইনিংসের 14 নম্বর ওভারে জিতেশ শর্মার ওই রান আউট মিসটাই এই মানে লখনৌ আর বেঙ্গালুরু ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।